দেশে এবং দেশের বাইরে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ডিভাইন গ্রুপ নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর ইসলাম। আমার সাথে গণমাধ্যমে প্রকাশিত প্রচারিত কিছু সংবাদ বিশ্লেষণের জন্য দুজন শিক্ষক স্টুডিওতে উপস্থিত। শুরুতে পরিচিত হই। আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্সের প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম, স্বাগত আপনাকে। এবং স্বাগত জানাচ্ছি গণমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ এ আরাফাত, আপনাকেও স্বাগত। অনুষ্ঠান শুরুতে আরেকটি বড় বিষয় যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর ভাষণের বেশ কয়েকটি বিষয়। একটি হচ্ছে উনি 4 বছরের তার সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেছেন এবং তিনি অসাংবিধানিক শাসনের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং কোইন্সিডেন্ট হচ্ছে যে যেদিন উনি বক্তৃতাটি করলেন সেটি হচ্ছেন 11ই জানুয়ারি, এবং সত্যি কথা বলতে 111 সরকারেরও 6তম বার্ষিকী আমরা যদি বলি, সেই সময় তার এই সতর্কবাণী, তার বক্তব্য এবং সার্বিকভাবে আমরা এই বক্তব্য থেকে বিএনপির এক ধরনের প্রতিক্রিয়া আছে। একজন শিক্ষক, একজন সমাজের সচেতন নাগরিক হিসেবে আপনার কি মনে হয়, কি পেলাম আমরা? প্রধানমন্ত্রীর বক্তব্য সবসময়ই গুরুত্বপূর্ণ নাগরিক সাধারণের কাছে। 4 বছর পরে প্রধানমন্ত্রী সঙ্গতভাবেই তার জনসাধারণকে তার অর্জন এবং বিগত 4 বছরে তার উন্নয়ন কার্যক্রম ব্যাখ্যা করেছেন, এবং সেই সাথে তিনি তার বিরোধী পক্ষ অর্থাৎ বিএনপি জামাত সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছেন। তো 3টি শব্দ দ্বারা এটা ব্যাখ্যা করা যায় প্রধানমন্ত্রী বক্তব্যকে। প্রথমত স্মরণ, দ্বিতীয়ত অর্জন এবং তৃতীয়ত বর্জন। সেখানে সমস্ত বক্তব্য ছাপিয়ে আপনি লক্ষ্য করেছেন যে 3টি পত্রিকায়, ইত্তেফাক, ইনকিলাব এবং আমার দেশ, তারা এই অন 11-এর বিষয়টাকে শিরোনাম করেছেন। তার মানে হচ্ছে যে সাধারণে বা সাংবাদিক মহলে এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং আজকেই আরেকটি বক্তব্য আপনি যেমনটি বললেন যে তরিকুল ইসলাম বিএনপির সমন্বয়ক, তিনিও অন 11 সম্পর্কে সতর্ক করেছেন। তার মানে হচ্ছে যে অন 11-এর একটা ভীতি, অন 11-এর একটা ভূত বা অন 11-এর একটা অসম্ভব কিছু আমাদেরকে তাড়া করছে। তো এইটি আজকের দিনের প্রধানমন্ত্রী বক্তব্যের এটা বিষয়। আমার এখানে কথাটা হলো, শিক্ষক হিসাবে আমার কথাটা এরকম যে প্রধানমন্ত্রী অন 11 সম্পর্কে আমাদেরকে সতর্ক করলেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ইতিপূর্বে ৫ম সংশোধনীতে যাতে অন 11-এর পুনরাবৃত্তি না হয় সেজন্য কিন্তু রক্ষা কবচ করা হয়েছে। প্রধানমন্ত্রী এটা বারবার করে বলেছেন যে অসাংবিধানিক সরকার যাতে প্রতিষ্ঠিত না হতে পারে সেটি নিশ্চিত করার জন্যই এভাবে রক্ষা কবচ রাখা হয়েছে। তাহলে পরে এখন যে প্রধানমন্ত্রী বলছেন যে এই যে কথাগুলি এর আগেও তিনি বলেছেন, জনসভায় এর আগেও তিনি বলেছেন, তাহলে পরে এর অর্থটা কি? এর অর্থটা কি তাহলে এই যে এরকম একটা প্রেক্ষাপট তৈরি করা, আলটিমেটলি পলিটিক্স ইজ পলিটিক্স। সত্যি কি সেরকম একটা পলিটিক্সের মধ্যে আমরা যাচ্ছি যেখানে অন 11 আমরা তৈরি করছি? প্রধানমন্ত্রী নিজে কি এটা আশঙ্কা করছেন নাকি আশা করছেন? এটি আমরা এইভাবে একটা প্রশ্ন উত্থাপন করতে পারি। আমি আবার আপনার কাছে ফিরে আসবো। জনাব আরাফাত, আপনি রাজনীতিকে অত্যন্ত কাছে থেকে পর্যবেক্ষণ করেন, বিশ্লেষণও করেন। দুটি বিষয়, একটি হচ্ছে আমরা যে সরলভাবে জানতে চাই প্রধানমন্ত্রী এই বক্তব্যে আমরা নতুন কি পেলাম, এক। দ্বিতীয়ত উনি যেটি বললেন যে প্রধানমন্ত্রী এই বক্তব্যের মধ্য দিয়ে -2 প্রবর্তকরা মাথাচাড়া দিয়ে উঠছে তিনি বলেছেন, এবং মির্জা তরিকুল ইসলামও এর বিপরীতে বলেছেন যে তারাই বরং এরকম একটি বিষয়, যেমনটি প্রফেসর মাসুম বলছিলেন যে তিনি কি আশঙ্কা করছেন না আশা করছেন, আপনার কি মনে হয়? আচ্ছা, 111-এর ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করছে সরকার পক্ষ থেকে, বিরোধী পক্ষ থেকে। আবার 111 যখন এসেছিল তখন কেন এসেছিল, কার দোষে এসেছিল, সেটি সরকার পক্ষ মানে বিএনপি আওয়ামী লীগকে দোষ দেয়, আওয়ামী লীগের জন্য এসেছিল, আওয়ামী লীগ বিএনপিকে দোষ দেয় এসেছিল, একজন আরেকজনকে দোষ দেয়। কিন্তু আমরা যদি অবজেক্টিভলি এটা বিশ্লেষণ করি তাহলে আমাদের দেখতে হবে কি কারণে এসেছিল এবং কেন ভবিষ্যৎ যদি আসে তার এটা চলে আসার আশঙ্কা তৈরি যদি হয়
কোন বেসিস হচ্ছে, কোন জায়গায় কে ভুল করছে, এবং সঠিকভাবে এটা বিশ্লেষণ করে ধরিয়ে দেওয়ার প্রয়োজন আছে, মানে পাল্টাপাল্টির বাইরে যে। গতবার 111 এসেছিল, মানে স্ট্রেট ফরওয়ার্ড আমি একটা জিনিস বলবো যে তৎকালীন যারা সরকারে ছিলেন তাদের যে রিজিড একটা অবস্থান ছিল, 22শে জানুয়ারি ইলেকশন করবে এই 1.25 কোটি ভুয়া ভোটার সহ ভোটার লিস্ট নিয়ে, আজিজ সাহেবের যে ইলেকশন কমিশন ছিল, যে আপনার বিচারপতিদের বয়স বাড়িয়ে দিল, সবকিছু নিয়ে যে সিচুয়েশনে তৈরি হওয়ার ফলশ্রুতিতে তারা কোনো ধরনের নেগোসিয়েশনে, কোনো ধরনের সমঝোতায় না আসার যে একটা প্রবণতা ছিল, সেই জায়গা থেকে সবাই কিন্তু একাট্টা হয়েছিল। তখনই কিন্তু ওই প্রসেসে মহাজোট তৈরি হয়েছিল। আওয়ামী লীগ এককভাবেই যে আন্দোলন করেছিল তা কিন্তু না, ইলেকশন বর্জন করেছিল। এবং তারপরে ইয়াজউদ্দিন সাহেব যেভাবে আপনার সংবিধানকে লঙ্ঘন করে, এবং ইভেন সাংবিধানিক যে প্রক্রিয়া ছিল তত্ত্বাবধায়ক সরকার ফরমেশনে, সেটাকেও কিন্তু ভাঙা হয়েছিল, ভেঙে যে 111টা আসলো। কাজে এখানে আমার মনে হয় যে আজকের বাস্তবতা একটু ভিন্ন। আজকে কিছুটা আপনার রিজিড অবস্থান দুপক্ষ থেকে আমি দেখছি, আবার অ্যাট দ্য সেম টাইম আবার কিছুটা সমঝোতার একটা আবহাওয়া তৈরি হচ্ছে। যেমন আপনাকে আমি বলি, তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা আমরা গত 3টে ইলেকশন করেছি, সেটি বাংলাদেশের আজকের বাস্তবতা সম্ভব না। এটা দুটো দলকে মানতে হবে। কেন সম্ভব না? একটি কোর্টের রায় আছে, সিম্পল এজ দ্যাট। এবং কোর্টের রায়টি কিসের প্রেক্ষিতে এসছে? একজন সাধারণ নাগরিকের রিট পিটিশনের প্রেক্ষিতে। প্রেয়ার ছিল যে আগের যে রূপরেখায় সংবিধান আমরা যে 3টে ইলেকশন করেছি, এটি সংবিধানের মূল প্রিন্সিপালকে কন্ট্রাডিক্ট করে কিনা, এবং কোর্ট ইভেন্চুয়ালি রায় দিয়েছে হ্যাঁ করে। যদি করে তাহলে ওই রূপরেখা সম্ভব না। কাজে আমাদের কি করতে হবে? আমরা অ্যাট দ্য সেম টাইম ইউকেতে বা আমেরিকাতে বা ভারতে যেভাবে ইলেকশনটা হয়, গণতন্ত্রের যে চর্চাটা তারা করে, সেই জায়গায় আমরা যেতে চাই। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তার অধীনে ইলেকশন হবে, বিএনপি যদি থাকে তার অধীনে হবে, সেটা তো আমরা চাই। কিন্তু এমন একটি সিস্টেম তৈরি হবে যে যেই ক্ষমতায় থাকুক ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, কারো কোনো আশঙ্কা থাকবে না। কিন্তু সেই জায়গায় আমরা পৌঁছেছি কিনা? সেই জায়গায় আমরা পৌঁছিনি। আবার তত্ত্বাবধায়ক সরকারের পূর্বের জায়গাতেও থাকা যাচ্ছে না। তাহলে কি মাঝখানে একটা কম্প্রোমাইজ, হুইচ ইজ ওয়াট? সেটা হচ্ছে সংবিধান মূল প্রিন্সিপালকে আপনি সংঘর্ষ করবেন না, আপহোল্ড করবেন, করে আপনি একটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার করবেন, কিরকম? নির্বাচিতদেরকে নিয়ে। এরকম একটি বিষয় কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন। প্রধানমন্ত্রীর স্ট্যান্ড কিন্তু আমি আজকে পর্যন্ত যেটি বলবো, এটা কিন্তু এরকম না যে উনি আওয়ামী লীগের অধীনে ইলেকশন চান, তা কিন্তু না। উনি কিন্তু সরে এসছেন। উনি কিন্তু বলছেন যে বিএনপি থেকেও প্রপোজ করুক কিছু নাম, আওয়ামী লীগ করুক, এবং মানে প্রপোর্শনেটলি বা যেভাবেই হোক একটা সমঝোতার ভিত্তিতে একটা ক্যাবিনেট ফর্ম করা হোক, বা অনির্বাচিত নির্দলীয় এটা করা যাবে না। এটা সাংবিধানিকভাবে এটা এখন এই কোর্টের রায়ের প্রেক্ষিতে বাধা তৈরি হলো, তাই তো? আচ্ছা, এবং এর আগে যখন আমরা তত্ত্বাবধায়ক সরকার করেছি তখনও তো লিস্ট দিত, বিএনপিও লিস্ট দিত, আওয়ামী লীগও লিস্ট দিত। তাহলে কোথায় তার নির্দলীয় হলো? এদের মধ্যে অর্ধেক বিএনপির পছন্দের, অর্ধেক আওয়ামী লীগের পছন্দের, তাই না? তো এখন আপনারা সেই পছন্দের লিস্টটাই দেন, কিন্তু নির্বাচিতদের মধ্যে থেকে দেন, তাহলে তো সাংবিধানিক যে প্রিন্সিপালটা আপহোল্ড থাকলো। তো সেই জায়গাতে তো বিএনপি বলছে আমরা তত্ত্বাবধায়ক হতে হবে, নট নেসেসারিলি যে নামেই হোক, তার মানে অন্তর্বর্তীকালীন তারা মানছে। শেখ হাসিনা এখন বলছেন না যে আমার অধীনে হতে হবে, উনি বলছেন অন্তর্বর্তীকালীন সর্বদলীয়। তো এইখানে বসে আরেকটু আগিয়ে গেলেই তো হয়ে যায়। তাহলে তো 111 আর কাউকে আশঙ্কা করতে হয় না। এখানে আরেকটু সৃজনশীল হলেই তো একটা ফরম্যাট বের করা যায়, তাই না? সংসদে যে বসে, যাতে করে ইলেকশনটা ক্রেডিবল হয়। আমরা সিম্পল একটা জিনিস আমাদের মানতে হবে, বুঝতে হবে, আজকের বাস্তবতায় দিস ইজ ইম্পসিবল যে আগের রূপরেখায় তত্ত্বাবধায়ক সরকার, ইট ইজ নট পসিবল। আপনি যদি করেনও, একজন যে রিট পিটিশন করবে সাথে সাথে আবার রায় চলে আসবে, এটা অসাংবিধানিক, শেষ। আপনি পারবেন না। আমি আবারও ফিরে আসবো। প্রফেসর মাসুম, আপনি সরকার রাষ্ট্রবিজ্ঞান পড়ান এবং ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করেন। জনাব আরাফাত যে বিষয়টি বলছিলেন, এবং আপনিও এর আগে বলছিলেন যে আইনগতভাবে আছে যে আমাদের অসাংবিধানিক শাসন আসবে না, সেটি নিশ্চিত করা আছে। কিন্তু প্রধান দুটি দল তারাই আশঙ্কা করছেন। আবার গত 111-এ কিন্তু এই প্রধান দুটি দলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা যতটুকু দেখেছি। আজকের এই বাস্তবতায় তিনি যেটি বললেন যে আমরা সংবিধানকে আপহোল্ড করতে হবে, একই সাথে বাস্তবতাকে মেনে নিতে হবে, এর মধ্যে দিয়ে দুটি বড় দল বা জোটের মধ্যে এই পর্যায়ে কি করা উচিত আপনার, যদি পরামর্শ হিসাবে শুনতে চাই? আমি প্রথমে তার কথার একটু বিনয়ের সাথে একটু বিরোধিতা করছি। প্রথমত, একটি সরকার যখন দায়িত্বে থাকে, নিঃসন্দেহে সরকারের দায়িত্ব খুব বেশি। গতবারের যে 111-এর যে ঘটনাক্রম, সেটির জন্য বিএনপির দায় অনেক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটি দায়িত্বশীলী বিরোধী দল হিসাবে নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ বাদ দিয়ে সেই সময় আওয়ামী লীগ যে আগ্রাসী, মারমুখী, ধ্বংসাত্মক
রাস্তায় লগি বৈঠা দিয়ে মানুষ হত্যাযজ্ঞের যে একটা বিভৎস দৃশ্য উপহার দিয়েছিল, সেই কারণেই কিন্তু 1/11 এসছে। সুতরাং আপনি যদি রাজনৈতিক দায় দায়িত্ব নিরূপণ করতে চান, তাহলে পরে পণ্ডিতরা এভাবেই বলেন, ফেইলিউর অফ দ্য পলিটিক্যাল এলিটস। আজকের বাস্তবতা আজকের বাস্তবতা ঠিক একই অবস্থা। আপনি দেখেন, সেই সময় ক্ষমতাসীন ছিল বিএনপি, আর এখন ক্ষমতাসীন হচ্ছে আওয়ামী লীগ, অথচ আপনারা এই অনড় অবস্থানে দুদলকে একই অবস্থায় দেখতে পাচ্ছেন। অর্থাৎ খুব বলতে খারাপ লাগে যে আমাদের রাজনীতিবিদরা কি তাহলে পরে দেয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত সেখান থেকে কোনো শিক্ষা নেবেন না? একটা রাজনৈতিক প্রক্রিয়া চলছে, তত্ত্বাবধায়ক সরকার একটি সর্বজনগ্রাহ্য এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি সত্য। এখন বর্তমানের ব্যবস্থায় এটি অন্যায়ভাবে গায়ের জোরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এটাকে তছনছ করতে দিল। বাহানার সুপ্রিম কোর্টের এই যে রায়, এটাকে শুধুমাত্র বাহানা হিসেবে ব্যবহার করা হয়েছে, অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে সুপারিশ ছিল যে আরো দুটো ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাধীন হতে পারে। অথচ মানে কথাটা এরকম যে আমার পক্ষে যে কথাগুলো সেটি আমি গ্রহণ করব, আর আমার পক্ষে যেটি নয়, যেটি রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে নেওয়া হচ্ছে, সেগুলো আমরা নিচ্ছি না। অবশ্যই দুটি দলের ক্ষেত্রে প্রযোজ্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা ছোট্ট একটি বিরতি, আমাদের আরাফাত এবং অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমের সংবাদ বিশ্লেষণ। আমরা বিরতির আগে আপনার কথা শুনছিলাম, উনি যেটি বলছিলেন যে মানুষের এক ধরনের গায়ের জোরেই বর্তমান ক্ষমতাসীন সরকার এ ধরনের একটি ব্যবস্থা নিয়েছে যেটি সাধারণ মানুষের প্রত্যাশার বাইরে। আপনিও আগে বলছিলেন যে আমরা এমন একটি বিষয় করা দরকার, এখনো সেই পর্যায়ে যায়নি যে একটি দলীয় সরকার অধীনে নির্বাচন হতে পারে। আমরা একেবারে সময়ের শেষ পর্যায়ে কি করতে পারি? আমি একটা জিনিস বলি, বিনয়ের সাথে ডিসএগ্রি করি, যেটা আসলে কোর্টের যখন একটি রায় থাকে, এই রায়টি কিন্তু অব্লিগেশন ক্রিয়েট করে। আপনাকে বলি, কোর্ট যে রায়টি দিয়েছে, এই রায়টি দিয়েছে একটা প্রেয়ারের প্রেক্ষিতে। প্রেয়ারটি করেছিল একজন সাধারণ জনগণ বাংলাদেশে, এবং যেখানে ডিফেন্ডেন্ট ছিল সরকারের যে অ্যাটর্নি জেনারেলস অফিস, এই ডিফেন্ড করেছিল তত্ত্বাবধায়ক সরকারকে। ইউ গেট মাই পয়েন্ট? কিন্তু ওই প্রেয়ারটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখাটি আমাদের ছিল, অনির্বাচিতদেরকে 3 মাসে আমরা যে বসাচ্ছি, এটি সংবিধানের মূল প্রিন্সিপালকে কন্ট্রাডিক্ট করে কিনা। জাজ কিন্তু রায় দিয়েছেন যে করে। এই রায়ের প্রেক্ষিতে আপনি ওই রূপরেখা সংবিধানে থাকতে পারে না। ইট ক্রিয়েটস অ্যান অব্লিগেশন, দিস ক্যানট বি আ বাহানা। অব্লিগেশন তো এবার আমি আসি, আমি একটু যদি অব্লিগেশন নয়, ইট ইজ পার্লামেন্ট ইজ সুপ্রিম এন্ড সভরেন। নো আপনাকে মনে রাখতে হবে যে নাথিং ওভার দি পার্লামেন্ট। পার্লামেন্ট আপনারা নিচে লক্ষ্য করুন। আমি একটু শেষ, উনি যেটা বললো এটার প্রেক্ষিতে আমি বলি, হি ইজ রাইট যে পার্লামেন্ট সুপ্রিম, বাট পার্লামেন্ট ক্যানট ডু এনিথিং এন্ড এভরিথিং। কোর্ট হচ্ছে দ্য কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। পার্লামেন্ট যদি আজকে 300 জন মিলে ডিসাইড করে আগামী 10 বছর শেখ হাসিনা গভর্নমেন্ট থাকবে, দ্যাট ভায়োলেটস দ্য বেসিক প্রিন্সিপাল অফ দ্য কনস্টিটিউশন। কোর্ট তখন রায় দিবে দিস নাল অ্যান্ড ভয়েড। আপনি পারবেন না। আপনি যখন কনস্টিটিউশনের মূল প্রিন্সিপালকে ভাঙবেন, পার্লামেন্ট যদি ভাঙে, কোর্ট কনস্টিটিউশনের মূল প্রিন্সিপালকে প্রোটেক্ট করার জন্য রায় দিবে, তখন দ্যাট সুপারসিড পার্লামেন্ট। পার্লামেন্ট সবকিছু করতে পারে না। এইখানে আমরা ভুল করি, এটা পারে না কোর্ট, ইন্টারপ্রিটেশনের দায়িত্ব করে এক। আচ্ছা, এই বাস্তবতায় দাঁড়িয়ে রায়ের প্রেক্ষিতে এই পরিবর্তনটা এসছে, কোনো বাহানা করে না। এইখানে আমি আপনাকে বলি যে এইখানে একটা সৃজনশীল হওয়ার সুযোগ আছে। কিন্তু এখন আওয়ামী লীগের অধীনে ইলেকশন, এখন প্রেয়ারের প্রেক্ষিতে রায় এসছে, তারপরে অবজারভেশন যেটি বলছে দুটো টার্মে, সেখানেই তো বলছি লেট আস ট্রাই টু বি ক্রিয়েটিভ। এই যে কন্ট্রাডিকশনটাকে অ্যাভয়েড করে দু দল মিলে নির্বাচিতদেরকে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন করা যায় কিনা। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে একটু বলতে হবে, বিনয়ের সাথে আবার ডিসএগ্রি করবো। পূর্ববর্তী 1/11-এর সময় উনি যেটি বলেছেন যে বিএনপি দায় আছে বা আওয়ামী লীগেরও দায় নিতে হবে, এখানে আমি একটু ডিফার করি। একজন অন্যায় করছে এবং আরেকজন অন্যায়কে প্রোটেস্ট করছে, যে অন্যায় চাপিয়ে দিচ্ছে তার বিপক্ষে আপনি যখন প্রোটেস্ট করবেন, তখন দ্বন্দ্ব সংঘাত তৈরি হওয়ার প্রেক্ষিতে মানুষ কোলাটারাল ড্যামেজ হয়। তার দায় কিন্তু যে প্রোটেস্ট করেছে, যে সাফার করছে, তাকে নিতে হয় না। পাকিস্তান আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, আমাদেরকে হত্যা করেছিল, আমরা প্রোটেস্ট করেছিলাম, সেই
সংঘর্ষের দায় 30 লক্ষ শহীদ হয়েছে, এই দায় কি আমরাও নিব নাকি শুধু পাকিস্তানিদের? কিন্তু যে কোনো আন্দোলন আমি একটু শেষ করি, ডেমোক্রেটিক একটু শেষ করি, এবং নিয়মতান্ত্রিক। না আমি একটু শেষ করি। এখন তো তারা নসিহত করছেন যে আন্দোলন শেষ করি, আমরা যখন আন্দোলন এখন তারা নসিহত করছেন, এই সময় কিন্তু তারা বলছেন। শেষ করি। প্রথম কথা হচ্ছে যে বিএনপি যেভাবে মানে রিজিডলি সবকিছুকে তোয়াক্কা না করে এই যে আজিজ, ইয়াজউদ্দিন এবং সবাইকে দিয়ে 22 জানুয়ারি ইলেকশন করে আবার ক্ষমতায় চলে আসা যে পায় তারা, আপনি ওখানে রাস্তায় না নেমে করবেন কি? আপনি নিয়মতান্ত্রিক মানববন্ধন করে তো সে আপনাকে কাজকলা দেখাবে দিয়ে আবার চলে আসবে। আপনাকে নামতে হয়েছে, মানে ওই জায়গায় যেতে হয়েছে, তাতে সংঘর্ষ তৈরি হয়েছে এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি ওনার সাথে ওই জায়গাতে এগ্রি করি। তার দায় নিতে হবে যে এই অন্যায় চাপিয়ে দিচ্ছিল তাকে, যে সাফার করে, যে প্রোটেস্ট করেছে, তার দায় না। তাহলে আজকের প্রেক্ষিতে আপনার পরামর্শ ইনোভেটিভ হওয়া। আজকের প্রেক্ষিতে আপনি প্রেক্ষিতে বলছেন যে একেবারে ব্যাপারটা উল্টো হয়ে গেছে। উনি যেভাবে বলছেন ব্যাপারটা কিন্তু উল্টো হয়ে গেছে। প্রেক্ষাপট অর্থাৎ এখন প্রেক্ষাপট ঠিকই আছে, তখনও একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা নিয়ে তখন সংগ্রাম চলছিল। যে আমি এগ্রি করি একটা পয়েন্টে যে ইয়াজউদ্দিন সাহেব ওইভাবে ক্ষমতা নেওয়া হয়তো ঠিক হয়নি, কিন্তু একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করা উচিত ছিল। কিন্তু সেখানে এখন ক্ষমতাসীন সরকাররা বলছেন, নসিহাত করছেন, ওয়াজ করছেন যে নিয়মতান্ত্রিক হতে হবে, জ্বালাও পোড়াও ইত্যাদি করা যাবে না, তখন কিন্তু তারা তা করেন নাই। অর্থাৎ প্রতিটি গভর্নমেন্টেরই স্বর এবং বক্তব্য একই। আপনি পত্রিকার পৃষ্ঠাগুলো উল্টে দেখেন, মজা পাবেন যে ওই সময় বিএনপি যাহা যাহা বলিয়াছে, এখন আওয়ামী লীগ তাহা তাহা বলিতেছে। এখন কথা হলো যে এই সংকট থেকে উত্তরণ করতে হবে, এটি হলো আসল কথা। এটা জনসাধারণ, আপনি তো মানে দেয়ালে লিখন পড়ুন, আপনাকে আমি বলছি যে দেয়ালে লিখন পড়তে বলুন তাদেরকে, হ্যাঁ, যে প্রতিদিন জনমত জরিপ হচ্ছে, মানুষ কি চাচ্ছে? মানুষ শান্তি শৃঙ্খলার মধ্যে নিয়মতান্ত্রিকভাবে একটি সুশৃঙ্খল নির্বাচন চাচ্ছে। এই নির্বাচনের জন্য যা যা করা দরকার, আজকে আপনি মানে আমাদের একেবারে 30 সেকেন্ড সময়, আমাদের মানে সুরঞ্জিত সেনগুপ্ত আজকে একটা বলেছেন যে কনস্টিটিউশন বা সরকার খুব বড় কথা নয়, বড় কথা হচ্ছে জাতীয় ঐক্যমত্য, বড় কথা মানুষের বাংলাদেশের স্বাধীনতা, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। জাতি, সমগ্র জাতি যদি এক হয়ে বলে যে আজকে তত্ত্বাবধায়ক সরকার হবে এবং সেটা করা দরকার, খুবই জরুরি। যদি বলা হবে না তাহলে সেটাও হবে, সেটা ঐক্যমত্যটা দরকার। আমরা ফিরে আসবো, আমরা সময় শেষ। এক বাক্যে, শীতে সারা বাংলাদেশ কাঁপছে, শীতার্ত মানুষ অত্যন্ত দুর্দশার মধ্যে, এই সময় আমরা কি করতে পারি? এই সময় আমরা যেটা করতে পারি করা উচিত, আমিও ক্ষুদ্রভাবে শুরু করেছি, যার যার কাছে যা কিছু আছে সবকিছু নিয়ে, নিজের পুরনো কাপড় চোপড় এবং যতটুকু সম্পদ আছে যেভাবে পারা যায় কালেক্ট করে এবং সবচেয়ে শীতার্ত মানুষের কাছে আমাদের পৌঁছে যাওয়ার চেষ্টা করা উচিত। সেই চেষ্টার প্রক্রিয়া আমরা শুরু করেছি এবং করছি, এবং সবাইকে আহ্বান জানাবো এই কাজটি। তাই হওয়া উচিত। এবং আমরা এত সুখে আছি, এত আনন্দে আছি, আর আমাদের সাধারণ মানুষেরা শীতে কাতরাবে, এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। সকলেরই আমাদের দায় দায়িত্ব রয়েছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজকে সময় কম বলে এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বর্তমানে আমরা 111 সরকারের এই বর্ষপূর্তির সময়টায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের পর বিরোধী দলের বক্তব্য নিয়ে মোহাম্মদ আরাফাত যেটি বললেন যে সংবিধানের কারণে যদি আমরা তত্ত্বাবধায়ক সরকারে যেতে না পারি, কিন্তু এই ধরনের একটি ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমাদের একটি সমঝোতার দিকে যেতে হবে। অধ্যাপক মাসুমও বললেন যে আমাদের জাতীয় ঐক্যমত্যটাই প্রধান, এবং সেই ক্ষেত্রে সকলে মিলে যে বিষয়, যে ব্যবস্থাপনা করবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, সেদিকে আমাদের এগিয়ে যাওয়া উচিত। সবশেষে শীতার্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য দুজন শিক্ষকই আহ্বান জানিয়েছেন। আমরাও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আহ্বান জানাই, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক সমাজকর্মী সকলেই আর্তপীড়িত যে সমস্ত মানুষ, তাদের পাশে যদি দাঁড়ায়, তাহলে নিশ্চয়ই তারা এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারবেন এবং তাদের অবস্থার উন্নতি হবে, সুস্থ জীবনযাপন করতে পারবেন। সেই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।